হ্যালো বন্ধুরা, সকল দর্শক বন্ধুকে আরও একবার শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 1 এর চ্যাপ্টার 2 অর্থাৎ কোম্পানিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। তো বন্ধুরা, এইখানে মূলত দুটি অংশ রয়েছে, অর্থাৎ এই অধ্যায়টিকে দুটি ভাগে ভাগ করা আছে। একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এখন দেখো বন্ধুরা, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এখান থেকে প্রতি বছর 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে, এবং এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী, এখান থেকেও 10 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো বন্ধুরা, এই জন্য আমরা এই অধ্যায়ের উপর মোট 10টি ক্লাস আপলোড করব। এখন দেখো বন্ধুরা, আমরা প্রথমেই আলোচনা করব ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। এবার দেখো বন্ধুরা, আর্থিক অবস্থার বিবরণী। তোমরা হয়তো অনেকেই এই অংশ সম্পর্কে একটি বেসিক ধারণা রাখো, কারণ আমরা এই অধ্যায়টি বা এই টপিকসটি নিয়ে অঙ্ক ক্লাস 9 থেকেই করেছিলাম। এখন দেখো বন্ধুরা, এর মধ্যে রয়েছে আয় বিবরণী এবং রয়েছে উদ্ধৃতপত্র, কিন্তু শুধুমাত্র একটু ভিন্নতা রয়েছে পূর্বের সঙ্গে এখনকার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। দেখো বন্ধুরা, আমরা এখন করতেছি কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। দেখো বন্ধুরা, আমরা ক্লাস 9-এ বা ইন্টারমিডিয়েটে করতাম বা অনার্স ফার্স্ট ইয়ারে করেছিলাম এক মালিকানা বা অংশীদারি ব্যবসায়ের ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো সেখানে আমরা শুধুমাত্র করতাম ইনকাম স্টেটমেন্ট আর করতাম উদ্ধৃতিপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। কিন্তু দেখো বন্ধুরা, যখনই আসে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তখন তোমাকে এই ক্ষেত্রে আরেকটি বিষয় অ্যাড করতে হবে। সেটি হচ্ছে তোমাকে পূর্বের ন্যায় করতে হবে ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ আয় বিবরণী। এক্ষেত্রে কিন্তু অনেকগুলো নিয়ম আছে। একটি আছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আর একটি আছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ এক ধাপ আয় বিবরণী। আরেকটি হচ্ছে বহুধাপ আয় বিবরণী। আর দেখো বন্ধুরা, ব্যালেন্স শিট, সেটি কিন্তু এখানেও আছে। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে অতিরিক্ত, যেহেতু কোম্পানি মূলত প্রধানত নির্ভর করে শেয়ার হোল্ডার বা মালিকদের উপর, আর এখানে কিন্তু একাধিক মালিক থাকে। তো এই জন্য এখানে কিন্তু লাভটি, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটি যত টাকা লাভ করবে তা কিন্তু একজনে পায় না। তো সেহেতু বন্ধুরা, এইখানে আমাকে আলাদা করে আরেকটি হিসাব করতে হবে, যার নাম হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী বা রিটেইনড আর্নিং স্টেটমেন্ট। তো বন্ধুরা, এই তিনটি বিষয় হচ্ছে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত। এখন দেখো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। এখানে আমাদের মোট 5টি ক্লাস হবে। আর যদি কোনো শিক্ষার্থী এই 5টি ক্লাস, অর্থাৎ আজকের বেসিক ক্লাসটি এবং আগামী 4টি বোর্ড কোশ্চেনের সমাধান মন দিয়ে বুঝতে পারে, তবে মোটামুটিভাবে সে এই অধ্যায়ের উপর একটি ভালো জ্ঞান অর্জন করতে পারবে। আর দেখো বন্ধুরা, এই 5টি ক্লাস করার পরে আমরা করব ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে বা নগদ প্রবাহ বিবরণী নিয়ে। এখন দেখো বন্ধুরা, এখানে আমাদের মোট ক্লাস হবে 5টি, একটি বেসিক, পাশাপাশি 4টি হবে বোর্ড কোশ্চেনের সমাধান। তো বন্ধুরা, চলো আজকে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, আমরা এখন দেখব যে সকল প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করে, অর্থাৎ বিক্রয়কারী প্রতিষ্ঠানের আয় বিবরণী, যেখানে মূলত করা হয় মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রশ্নপত্রে ক্রয় এবং বিক্রয় দেয়া থাকবে, অর্থাৎ যেই ক্ষেত্রে প্রশ্নপত্রের মধ্যে দেয়া থাকবে ক্রয় এবং বিক্রয়, আর তোমাকে করতে বলবে ইনকাম স্টেটমেন্ট বা তোমাকে ক্যালকুলেশন করতে বলবে নেট ইনকাম, তখন তুমি করবা এই ফরম্যাটে। তো বন্ধুরা, এইখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে এই অঙ্কটি ছকটি করার জন্য। তো এই ক্ষেত্রে তোমরা চাইলে এই ফরম্যাটটি ইউজ করতে পারো। তো এই ক্ষেত্রে তোমরা চাইলে 3টি কলাম ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে জায়গার স্বল্পতার কারণে কলাম দিলাম 2টি। আমি প্রথমে নিব রেভিনিউ। এটি হচ্ছে মূলত অপারেটিং রেভিনিউ, অর্থাৎ
পরিচালন আয়, যার মধ্যে রয়েছে বিক্রয়। কারণ একটি বিক্রয়কারী প্রতিষ্ঠানের মূল আয় হচ্ছে বিক্রয় থেকে অর্জিত আয়, কারণ বিক্রয় হচ্ছে ওই প্রতিষ্ঠানটির একটি অপারেটিং বিষয়। তো এই জন্য এটি হচ্ছে আমাদের অপারেটিং ইনকাম। প্রথমে নিচ্ছি রেভিনিউ, মূলত এটি অপারেটিং রেভিনিউ। আছে সেলস, বিক্রয়। আমি এই সেলসের সঙ্গে যোগ করব যাবতীয় ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয় ইত্যাদি যদি থাকে প্রশ্নপত্রে। আর আমি এখান থেকে বাদ দিব রিটার্নস, অর্থাৎ সেলস রিটার্নস অ্যান্ড অ্যালাউন্স, বিক্রয় ফেরত। আর যদি থাকে বিক্রয় বার্তা অর্থাৎ ডিসকাউন্ট, আমি এই দুটি বাদ দিব। অর্থাৎ আমি যোগ করব অ্যাক্রুড সেলস, বাদ দিব রিটার্নস আর ডিসকাউন্ট যদি থাকে প্রশ্নপত্রে। বাদ দেবার পরে আমি পেয়ে যাব নিট সেলস, এটি হচ্ছে আমার পরিচালন আয়। আমি এখান থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। তো বন্ধুরা, কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ এই যে পণ্যটি বিক্রয় করলো ওই প্রতিষ্ঠানটি, সেই পণ্যটি উৎপাদন করতে ওই প্রতিষ্ঠানের কত টাকা ব্যয় হয়েছে। এখানে আমি প্রথমেই নিব বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য। অনেক সময় প্রশ্নপত্রে এমন থাকতে পারে লেখা ইনভেন্টরি, তো তোমাকে সেই ক্ষেত্রে দেখতে হবে যে ওই ইনভেন্টরিটি দেয়া আছে কোথায়, কারণ ম্যাক্সিমাম টাইম রেওয়ামিলের মধ্যে দেয়া থাকে বিগিনিং ইনভেন্টরি, আর অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডজাস্টিং এর মধ্যে দেয়া থাকে এন্ডিং ইনভেন্টরি। আর দেখো বন্ধুরা, যদি দেয়া থাকে ইনভেন্টরিতে 1/1 যে কোনো একটি সাল, এর মানে হচ্ছে 1 তারিখের, অর্থাৎ প্রারম্ভিক ইনভেন্টরি, তুমি এটি নিবা। তুমি এর সঙ্গে যোগ করবা পারচেজ, ক্রয়। এবার দেখো বন্ধুরা, ক্রয়ের সঙ্গে যাবতীয় সকল প্রকার লেনদেন, যেমন ধারে ক্রয়, অলিখিত ক্রয়, এগুলো যোগ হবে। আর যদি থাকে ক্রয় ফেরত বা ক্রয় বার্তা, আমি সেগুলি বাদ দিব। আমি এখানে লিখলাম প্লাস মাইনাস, অর্থাৎ এর সঙ্গে যোগ হবে অলিখিত ক্রয়, ধারে ক্রয় ইত্যাদি, আর বাদ যাবে পারচেজ রিটার্নস অ্যান্ড ডিসকাউন্ট, ক্রয় বার্তা, ক্রয় ফেরত ইত্যাদি। যখন আমি বাদ দিব ক্রয় থেকে এই বার্তা বা ফেরত, তখন আমি পেয়ে যাব নিট পারচেজ। এবার দেখো বন্ধুরা, যে সকল বিষয় ক্রয়ের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্কিত, প্রত্যক্ষ, যেমন দেখো একটি প্রতিষ্ঠান যদি একটি পণ্য ক্রয় করে আনে, যদিও সে ওই পণ্যটিকে বা ওই কাঁচামালটিকে সে আরো কিছু প্রসেসিং এর মাধ্যমে পণ্যে রূপান্তর করে বিক্রয় করবে, তো ওই যে কাঁচামালটি যেখান থেকে ক্রয় করে আনলো, সেই স্থান থেকে তার প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যাবতীয় ব্যয় কিন্তু অবশ্যই ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। যেমন হতে পারে কুলির মজুরি, তারপরে হতে পারে ডক চার্জ, শুল্ক, হতে পারে ফ্রাইটিন ইত্যাদি। অর্থাৎ ক্রয়ের সঙ্গে সম্পর্কযুক্ত যাবতীয় ডাইরেক্ট এক্সপেন্স আমি এখানে যোগ করব, যার মধ্যে হতে পারে ফ্রাইটিন, ট্রান্সপোর্টেশন ইন, ওয়েজেস এবং আদার্স পারচেজ রিলেটেড এক্সপেন্স, আমি এগুলি যোগ করব। তাহলে আমি পেয়ে যাব অ্যাকচুয়ালি পণ্যের ক্রয় মূল্য, অর্থাৎ কস্ট অফ পারচেজ। এর নাম হচ্ছে কস্ট অফ পারচেজ, তুমি চাইলে লিখতে পারো। আমি এখান থেকে বাদ দিব এন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ আমার হাতে আর কত টাকার পণ্য বাকি আছে, সমাপনী মজুত পণ্য। তাহলে আমি পেয়ে যাব কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ দেখো বন্ধুরা, বিগিনিং ইনভেন্টরি, আমার কাছে পূর্ব হতে কত টাকার পণ্য মজুত রয়েছে, আমি তার সঙ্গে যোগ করব এই বছরের বা এই হিসাবকালের যাবতীয় পণ্যের ক্রয়, আমি দুটি যোগ করব। যোগ করার পর আমি পেয়ে যাব আমার মোট পণ্যের ব্যয়ের পরিমাণ। আমি এখান থেকে বাদ দিব বর্তমানে কত টাকার পণ্য আমার হাতে রয়ে গেছে অবিক্রিত উপায়, বাদ দিলে পেয়ে যাব অ্যাকচুয়ালি এই হিসাবকালের আমার পণ্যের ব্যয়, যার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আর আমি যখনই এই নিট সেলস থেকে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড, আমি পেয়ে যাব মোট মুনাফা, অর্থাৎ গ্রোস প্রফিট। আমি এখান থেকে বাদ দিব অপারেটিং এক্সপেন্স, যাবতীয় পরিচালন ব্যয়, অর্থাৎ একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সকল খরচ অনিবার্য
সেটা হচ্ছে পরিচালন ব্যয়, যার মধ্যে রয়েছে স্যালারিস, বেতন, কারণ একটি প্রতিষ্ঠান চালু রাখতে হলে অবশ্যই ওই প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে বেতন দিতে হবে। এবার রয়েছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বা বিজ্ঞাপন খরচ, ব্যাড ডেটস অনাদায়ী পাওনা, সাপ্লাইস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, জেনারেল এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স, অফিস এক্সপেন্স এবং আদার্স এক্সপেন্স। দেখো বন্ধুরা, একটি প্রতিষ্ঠান যদি কর্মক্ষম রাখতে হয় তবে কিন্তু অবশ্যই এই সকল খরচগুলো তাকে করতেই হবে। তাই এগুলো হচ্ছে অপারেটিং এক্সপেন্স, কারণ এগুলো সরাসরি সম্পর্কযুক্ত ওই প্রতিষ্ঠানের পরিচালনার সঙ্গে। আমি যখনই এই গ্রোস প্রফিট থেকে বাদ দিব অপারেটিং এক্সপেন্স, আমি পেয়ে যাব অপারেটিং ইনকাম। যদি এই এক্সপেন্সগুলি বড় হয়, অর্থাৎ এই এক্সপেন্সগুলির যোগফল গ্রোস প্রফিটের থেকে বড় হয়, তবে এখানে আসবে অপারেটিং লস। অর্থাৎ যদি এখানে আসে মাইনাস ফিগার, তবে তার নাম হবে অপারেটিং লস, পরিচালন ক্ষতি। আর যদি হয় প্লাস ফিগার, এইখানে ধরো এখানে আসলো গ্রস প্রফিট ৬,০০০ টাকা, আর এখানে আমার আসলো সবগুলি অপারেটিং এক্সপেন্সের যোগফল ২,০০০ টাকা, বাদ দিলে থাকে ৪,০০০ টাকা। যদি এমন হয় প্লাস ফিগার, তবে নাম হবে অপারেটিং ইনকাম। আর যদি এমন হয় যে এখানে আমার সবগুলি এক্সপেন্স যোগ করলে চলে আসলো 8,০০০ টাকা, তাহলে কিন্তু এখানে আসে ব্যয়টি বড়, যার ফলে আমার এখানে ২,০০০ টাকা আসে মাইনাস ফিগার। তো যদি এমন হয় তবে নাম হবে অপারেটিং লস। আমি এর সঙ্গে যোগ করব নন অপারেটিং ইনকাম, অর্থাৎ সেই সকল আয়গুলি যা প্রতিষ্ঠানের অপারেটিং এর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়, তবে প্রতিষ্ঠানের আয়রূপী গণ্য। যেমন দেখো, ধরো প্রতিষ্ঠান অন্য কোনো জায়গায় বিনিয়োগ করেছে, এটি কিন্তু প্রতিষ্ঠানে করার কথা না, কারণ একটি প্রতিষ্ঠান মূলত ক্রয় করবে, বিক্রয় করবে, এটা হচ্ছে তার মূলত কাজ। কিন্তু যদি সে বাড়তি কোনো আয় করে যা সম্পর্কযুক্ত নয় ওই প্রতিষ্ঠানের মূল কাজ বা মূল পরিচালনার সঙ্গে, তাই এটি হচ্ছে নন অপারেটিং। যেমন ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম, গেইন ইনকাম। ধরো প্রতিষ্ঠানটি কোনো প্রকার সম্পদ ক্রয় করেছে এবং যখন ওই সম্পদ সে বিক্রয় করলো তখন সেখান থেকে তার কিছু লাভ হলো, এটা হচ্ছে তার একটি উপরি আয়, তাই এটা হচ্ছে একটি নন অপারেটিং ইনকাম। এরপরে যদি থাকে কনসাইনমেন্ট প্রফিট, অর্থাৎ চালানি দ্রব্যের পণ্য। দেখো বন্ধুরা, ধরো প্রশ্নপত্রে রেওয়ামিনের মধ্যে দেওয়া আছে গুডস আউট অফ কনসাইনমেন্ট, অর্থাৎ চালানি দ্রব্যের ব্যয় দেওয়া আছে, টাকা দেওয়া আছে, সেইখানে ব্যয় আছে ৭২০ টাকা, বা মনে করো দেওয়া আছে ৭০০ টাকা। এবারে সমন্বয়তে বলা আছে যে এই যে চালানি দ্রব্য তা বিক্রয় করা হয়েছে ৯০০ টাকায়। তাহলে দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার পণ্যের দাম ছিল ৭০০ টাকা, আমি বিক্রয় করলাম ৯০০ টাকা, এখানে কিন্তু আমার ২০০ টাকা লাভ হলো। তো এটা হচ্ছে আমার কনসাইনমেন্ট প্রফিট। তবে এই ক্ষেত্রে যদি কোনো প্রকার কমিশন দেয়া হয় ওই যে বিক্রয় কর্মীকে, অর্থাৎ ধরো এখানে লেখা আছে যে ৫% কমিশন দেয়া হয়েছে যে বিক্রয় করেছে পণ্যটি ৯০০ টাকায় তাকে, তো সেক্ষেত্রে তুমি এই যে ৯০০ টাকা তুমি এর উপরে ধার্য করবা ৫% কমিশন, তুমি সেই ৫% কমিশন এখান থেকে বাদ দিবা এবং তারপরে যে টাকা আসে তুমি সেটিকে বিয়োগ করবা ৭০০ দিয়ে, তারপর তুমি যে পাবা তা হচ্ছে আমার কনসাইনমেন্ট প্রফিট। তো বন্ধুরা, এইগুলো হচ্ছে সব নন অপারেটিং ইনকাম। আমি যখনই যোগ করব অপারেটিং ইনকামের সঙ্গে নন অপারেটিং ইনকাম, তখন একটি আমার ফিগার চলে আসবে। আমি সেই যোগফল থেকে বা সেই ফিগার থেকে বাদ দিব নন অপারেটিং এক্সপেন্স, অর্থাৎ সেই সকল খরচ যা সরাসরি প্রতিষ্ঠানের অপারেটিং এর সঙ্গে সম্পর্কযুক্ত না, বা প্রতিষ্ঠানের অপারেশন সম্পর্কিত বা পরিচালনা সম্পর্কিত কার্যাবলীর সঙ্গে সম্পর্কযুক্ত না, তথাপি সেটি খরচরূপেই গণ্য হয়েছে। যেমন রয়েছে ইন্টারেস্ট এক্সপেন্স, হয়তো বা প্রতিষ্ঠান তার কোনো প্রয়োজনে অন্য কোনো জায়গা থেকে টাকা নিয়েছে, তো এই জন্য সে একটি সুদ ওই প্রতিষ্ঠানকে প্রদান করছে, বা তো এই জন্য দেখো বন্ধুরা, এটি কিন্তু সরাসরি সম্পর্কযুক্ত না এই প্রতিষ্ঠানের অপারেটিং কার্যক্রমের সঙ্গে, তথাপি এটি ব্যয় হয়েছে, তাই এটি হচ্ছে নন অপারেটিং এক্সপেন্স। এছাড়া হতে পারে লস, কোনো সম্পত্তি হতে বিক্রয় করে যদি লাভ করা যায় তবে কিন্তু লসও হতে পারে, সেই লসও কিন্তু একটি নন অপারেটিং এক্সপেন্স। এছাড়া হতে পারে ডোনেশন এক্সপেন্স,
দান খরচ ইত্যাদি। তো বন্ধুরা আমি যখনই এই ফিগার থেকে বাদ দিয়ে দিব নন অপারেটিং এক্সপেন্স, আমি পেয়ে যাব নেট ইনকাম বিফোর ট্যাক্স। দেখো বন্ধুরা, এই যে বিফোর ট্যাক্স, এটি হচ্ছে মূলত একটু পার্থক্য আমরা ফার্স্ট ইয়ারে যে করেছিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তার সঙ্গে এই অ্যাডভান্সের ফিনান্সিয়াল স্টেটমেন্টের, কারণ সেই ক্ষেত্রে আমার ট্যাক্সটা অতটা গুরুত্বপূর্ণ ছিল না। কারণ কিন্তু এই ক্ষেত্রে আমার ট্যাক্সটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ কোম্পানির ক্ষেত্রে কিছু বিষয় আছে যা সরাসরি আইন দ্বারা বিধিবদ্ধ থাকে। তো এই জন্য একটি প্রতিষ্ঠান বা কোম্পানিকে অবশ্যই সরকারকে তার নিট ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। তো বন্ধুরা আমি এখান থেকে বাদ দিব ইনকাম ট্যাক্স। তবে এই ট্যাক্স নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউশনে থাকে, তাই আমি তোমাকে একটি অভিনব টেকনিক শিখাবো। দেখো বন্ধুরা, এখান থেকে তুমি বাদ দিবা ইনকাম ট্যাক্স। তবে এই ক্ষেত্রে যদি রেওয়া মিলের মধ্যে লেখা থাকে ইনকাম ট্যাক্স পেইড, তুমি সেটিকে এখানে গ্রহণ করবে না। বা যদি লেখা থাকে প্রশ্নপত্রে রেওয়া মিলের মধ্যে ট্যাক্স প্রভিশন, তুমি সেটিকেও এখানে লিখবা না। অর্থাৎ যদি রেওয়া মিলের মধ্যে লেখা থাকে ট্যাক্স ইনকাম ট্যাক্স পেইড বা ট্যাক্স প্রভিশন বা যা থাক, তুমি একটিকেও অন্তর্ভুক্ত করবা না। তুমি শুধুমাত্র অন্তর্ভুক্ত করবা যদি সমন্বয়ের মধ্যে লেখা থাকে যে ট্যাক্সেশন প্রভিশন বা ট্যাক্স প্রভিশন ইনক্রিজড টাকা 10,000 বা এনি অ্যামাউন্ট। অর্থাৎ যদি সমন্বয়ের মধ্যে ট্যাক্সকে বৃদ্ধি করতে বলা হয়, তবে যতটুকু টাকা বৃদ্ধি করতে বলা হবে তুমি শুধুমাত্র সেই টাকাটিকে এখানে অন্তর্ভুক্ত করবা, নাথিং মোর। তো বন্ধুরা, যদি তুমি এই নিয়মটি ফলো করো তবে দেখবা তোমার অঙ্কগুলি খুব সহজেই মিলে যাবে এই অভিনব উপায়ে। আবার বলতেছি বন্ধুরা, তুমি শুধুমাত্র এখানে অন্তর্ভুক্ত করবা যা দেয়া থাকবে সমন্বয়ের মধ্যে, এবং যদি সমন্বয়ের মধ্যে বলা থাকে যে ইনকাম ট্যাক্স ইনক্রিজড বা ট্যাক্সেশন প্রভিশন ইনক্রিজড বা রাইজড আপ, অর্থাৎ ট্যাক্সেশন প্রভিশন হয়তোবা রেওয়া মিলের মধ্যে দেয়া আছে, তোমাকে আরো টাকা বৃদ্ধি করতে হবে। তবে যতটুকু টাকা বৃদ্ধি করতে হবে তুমি সেই টাকাটিকে শুধুমাত্র এখানে বাদ দিবা, আর কিছু বাদ দিবা না। ধরো প্রশ্নপত্রের ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলে লেখা আছে ট্যাক্স পেইড, টাকা হচ্ছে 4,000। আর ধরো লেখা আছে ট্যাক্সেশন প্রভিশন, টাকা 3,000। দেখো বন্ধুরা, তুমি কিন্তু একটিকেও এইখানে অন্তর্ভুক্ত করবা না। তুমি শুধুমাত্র অন্তর্ভুক্ত করবা যদি সমন্বয়ের মধ্যে লেখা থাকে যে ট্যাক্সেশন প্রভিশন ইনক্রিজড বা ট্যাক্সেশন প্রভিশন রাইজড আপ, মানে যে টাকা আছে তোমাকে আরো টাকা বৃদ্ধি করতে হবে। তো লেখা আছে যে ট্যাক্সেশন প্রভিশন রাইজড আপ টাকা 3,000। তবে দেখো বন্ধুরা, তুমি এগুলো একটিও অন্তর্ভুক্ত করবে না, তুমি শুধুমাত্র এই যে লেখাটি আছে ট্যাক্সেশন প্রভিশন রাইজড আপ, তুমি এই টাকা 3,000কে এইখানে বাদ দিবা। তো বন্ধুরা, এরপর তুমি বাদ দিবা যদি প্রশ্নপত্রে লেখা থাকে এক্সট্রা অর্ডিনারি লস। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি প্রশ্নপত্রে লেখা থাকে এক্সট্রা অর্ডিনারি লস, তো বন্ধুরা যদি প্রশ্নপত্রে কোনো প্রকার এন্ট্রি থাকে এক্সট্রা অর্ডিনারি লস নামে, তবে তুমি সেটিকে বাদ দিবা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড অর্থাৎ সংক্ষেপে এপিবি এর মতে এই যে এক্সট্রা অর্ডিনারি আইটেমস এগুলোকে ইনকাম ট্যাক্স রূপে ধার্য করা হয়। তো যেহেতু বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান এই মার্কিন যুক্তরাষ্ট্রের এপিবি বোর্ডকে ফলো করে বা ওদের নিয়মগুলো ফলো করে, সেহেতু যদি প্রশ্নপত্রে লেখা থাকে এক্সট্রা অর্ডিনারি লস, তবে তুমি এটিকে বাদ দিবা ইনকাম ট্যাক্স রূপে, তাহলে তুমি পেয়ে যাবা নেট ইনকাম আফটার ট্যাক্স। তো বন্ধুরা, এই হচ্ছে আমার মাল্টিপল ইনকাম স্টেটমেন্ট বা বহুধাপ আয় বিবরণী। আমি এখন দেখব সংরক্ষিত আয় বিবরণী। তো বন্ধুরা, আমরা এখন দেখব রিটেইনড আর্নিংস স্টেটমেন্ট। তো এই ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কনফিউশনে থাকে, তো আমি এখন তোমাকে একটি শর্টকাট নিয়ম শেখাবো এটি শেখার জন্য। তুমি প্রথমেই নিবা রিটার্নিং স্টেটমেন্ট বিগিনিং ব্যালেন্সটি, অর্থাৎ তুমি দেখবা প্রশ্নপত্রে একটি অ্যামাউন্ট দেয়া থাকবে রেওয়া মিলের মধ্যে রিটেইনড আর্নিং নামে,
তুমি সেটিকে এখানে অন্তর্ভুক্ত করবা। অথবা তুমি দেখবা যখন রিটেইন আর্নিং নামে কোনো টাকা দেয়া নেই রেওয়া মিলের মধ্যে, তখন তুমি দেখবা প্রফিট অর লস অ্যাকাউন্ট নামে কোনো প্রকার টাকা দেয়া থাকতে পারে, তো তুমি সেটিকে এখানে অন্তর্ভুক্ত করবা। এরপরে তুমি যোগ করবা নেট ইনকাম, যদি লস হয় তবে বাদ দিবা, আর তুমি এটি পাবে ইনকাম স্টেটমেন্টে। দেখো বন্ধুরা, এরপরে তুমি বাদ দিবা ট্যাক্স পেইড। তবে এই ক্ষেত্রে যদি রেওয়া মিলের মধ্যে, আমি আবারও বলতেছি, যদি প্রশ্নপত্রের রেওয়া মিলের মধ্যে কোনো প্রকার দেয়া থাকে এন্ট্রি ট্যাক্স পেইড নামে, তবে তুমি শুধুমাত্র সেটিকে এখানে অন্তর্ভুক্ত করবা, এই টাকাটিকে। আমি লিখে দিলাম ট্রায়াল ব্যালেন্স। দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে রেওয়া মিলে থাকে দেয়া ট্যাক্সেশন প্রভিশন, তুমি কিন্তু এই প্রভিশনকে এখানে অন্তর্ভুক্ত করবা না, তুমি শুধুমাত্র অন্তর্ভুক্ত করবা ট্যাক্স পেইডকে, যদি থাকে দেয়া রেওয়া মিলের মধ্যে, এটিকে বাদ দিবা। তুমি এরপরে বাদ দিবা ডিভিডেন্ড বা লভ্যাংশ। যদি দেয়া থাকে প্রশ্নপত্রের রেওয়া মিলের মধ্যে ডিভিডেন্ড, তবে তুমি সেটিকে বাদ দিবা। অথবা যদি দেয়া থাকে প্রশ্নপত্রের সমন্বয়ের মধ্যে যে ডিক্লার্ড 10% ডিভিডেন্ড অথবা এনি আদার পার্সেন্ট ডিভিডেন্ড, অর্থাৎ প্রপোজড ডিভিডেন্ড, তুমি সেটিকেও বাদ দিবা। অর্থাৎ প্রশ্নপত্রে ডিভিডেন্ড থাকলেই তুমি সেটিকে বাদ দিবা। হতে পারে, থাকতে পারে রেওয়া মিলের মধ্যে শুধুমাত্র প্রশ্নপত্রে, অথবা থাকতে পারে সমন্বয়ের মধ্যে, যেখানে থাক তুমি বাদ দিবা। আমি লিখলাম ট্রায়াল ব্যালেন্স প্লাস অ্যাডজাস্টিং। এছাড়াও যদি থাকে প্রশ্নপত্রে দেয়া ইন্টারাম ডিভিডেন্ড, অন্তর্বর্তী লভ্যাংশ, তুমি সেটিও বাদ দিবা। বা যদি দেয়া থাকে প্রপোজড ডিভিডেন্ড, তুমি সেটিকেও বাদ দিবা। এরপরে দেখো বন্ধুরা, ধরো প্রশ্নপত্রের সমন্বয়তে বলা আছে যে ট্রান্সফার টাকা টু রিজার্ভ ফান্ড, অর্থাৎ রিজার্ভ ফান্ডে টাকা স্থানান্তর করো, তো তুমি সেটিকে এখানে বাদ দিবা। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি রেওয়া মিলের মধ্যে থাকে দেয়া রিজার্ভ ফান্ড, তুমি সেটিকে এখানে অন্তর্ভুক্ত করবা না। কিন্তু যদি লেখা থাকে সমন্বয়ের মধ্যে যে ট্রান্সফার টাকা টু রিজার্ভ ফান্ড, তুমি সেই টাকাটিকে এখানে অন্তর্ভুক্ত করবা, এখান থেকে বাদ দিবা। আর যদি থাকে লেখা যে ট্রান্সফার টু এনি আদার রিজার্ভ ফান্ড, ধরো যে কোনো ফান্ডে, হতে পারে বোনাস ফান্ড, পেনশন ফান্ড বা সুপার অ্যানিমেশন ফান্ড, যদি এই সকল ফান্ডে টাকা ট্রান্সফার করা হয় তবে সেটিও বাদ যাবে। যদি আরো লেখা থাকে যে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, অর্থাৎ যে কোনো রিজার্ভে যদি টাকা ট্রান্সফার হয়, যদি এর উল্লেখ করা থাকে সমন্বয়তে, তবে তুমি সেই টাকাটিকে এখান থেকে বাদ দিবা, যতটুকু টাকা ট্রান্সফার করতে বলা হবে। আর দেখো বন্ধুরা, এই যে পেনশন ফান্ড, বোনাস ফান্ড, সুপার অ্যানিমেশন ফান্ড, এই সকল ক্ষেত্রে একটি বিষয় আছে, সেটি হচ্ছে এই সকল ফান্ডে টাকা ট্রান্সফার হলে সেগুলোকে মূলত ব্যয়রূপে ধার্য করতে হয়, এটি হচ্ছে সাধারণ নিয়ম। তবে যদি এমন উল্লেখ করা হয় যে যদি কোম্পানি লাভ করে, অর্থাৎ যদি কোম্পানির মুনাফা অর্জিত হয়, তবেই শুধুমাত্র শ্রমিকদের এই সকল ফান্ডে, পেনশন ফান্ড, সুপার অ্যানিমেশন ফান্ড বা বোনাস ফান্ডে টাকা ট্রান্সফার হবে, তবে ওই সকল এন্ট্রিকে এই তহবিল বা সংরক্ষিত আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু প্রায়শই প্রশ্নপত্রে উল্লেখ করা থাকে না যে এটি কখন অন্তর্ভুক্ত করা হবে। সেহেতু যদি প্রশ্নপত্রে দেয়া থাকে যে ট্রান্সফার টু টাকা এত, হয়তোবা যে কোনো অ্যামাউন্ট, যে কোনো ফান্ডে, হতে পারে জেনারেল রিজার্ভ ফান্ড বা পেনশন ফান্ড বা বোনাস ফান্ড, তুমি সেই টাকাটিকে এখানে অন্তর্ভুক্ত করবা। তবে দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে রেওয়া মিলের মধ্যে থাকে জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড, তুমি কিন্তু সেটিকে এখানে অন্তর্ভুক্ত করবা না। শুধুমাত্র তুমি অন্তর্ভুক্ত করবা যদি লেখা থাকে সমন্বয়ের মধ্যে ট্রান্সফার টাকা এত বা ক্রিয়েটে জেনারেল রিজার্ভ। তবে যতটুকু টাকা ট্রান্সফার করতে বলা হয়েছে বা যতটুকু টাকা দ্বারা ওই রিজার্ভ ফান্ডটি তৈরি করতে বলা হচ্ছে, তুমি সেই টাকাটিকে এখানে বাদ দিবা। তাহলে তুমি পেয়ে যাবা রিটেইনড আর্নিংস স্টেটমেন্টের নিট অ্যামাউন্ট।
তো বন্ধুরা আমরা এখন দেখব লাস্ট পার্ট অর্থাৎ ব্যালেন্স শিট। তো বন্ধুরা ব্যালেন্স শিট, আর যেহেতু আমি করতেছি কোম্পানির ব্যালেন্স শিট, সেহেতু আমাকে অবশ্যই কিছু আইনগত বিষয় মাথায় রাখতে হবে, কারণ কোম্পানি মূলত সম্পূর্ণ ডিপেন্ড করে আইনগত ভিত্তির উপরে। তো বন্ধুরা এই জন্য বাংলাদেশে প্রচলিত বা বিধিবদ্ধ 1994 সালের কোম্পানি আইনের 185 নং ধারার 11 নং তফসিলে দুইটি ছক বা ফর্মের কথা উল্লেখ করা আছে ব্যালেন্স শিট করার জন্য। প্রথম হচ্ছে হরিজন্টাল ফর্ম আর দ্বিতীয় হচ্ছে ভার্টিক্যাল ফর্ম, অর্থাৎ একটি হচ্ছে আনুভূমিক বা হরিজন্টাল ফর্ম, আরেকটি হচ্ছে ভার্টিক্যাল বা উলম্ব ছক বা ফর্ম। তো বন্ধুরা আমরা এখানে মূলত দেখব হরিজন্টাল ফর্ম, কারণ এটি হচ্ছে অপেক্ষাকৃতভাবে খুব সহজ একটি ফর্ম। যদিও এই ফর্মে মূলত আঁকা হয় এইভাবে ত্রিছক রূপে, এক পাশে দায় এক পাশে সম্পদ, কিন্তু আমরা এখানে এটিকে আধুনিক ফরম্যাটে করতেছি, প্রথমে সম্পদ তারপরে দায় দায় লিখে। তো দেখো বন্ধুরা, প্রথমে লিখবো সম্পদ, প্রথমে লিখবো কারেন্ট অ্যাসেট চলতি সম্পদ, এরপরে লিখবো লং টার্ম অ্যাসেট অর্থাৎ বিনিয়োগকৃত সম্পদ, এরপর লিখবো ফিক্সড অ্যাসেট যার মধ্যে আছে প্রপার্টি প্লান্ট ইত্যাদি সম্পদ, এরপর লিখবো ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা অদৃশ্যমান সম্পদ যার মধ্যে রয়েছে গুডউইল বা সুনাম বা প্যাটেন্ট ট্রেডমার্ক ইত্যাদি। তো বন্ধুরা এছাড়াও দেখো বন্ধুরা, ওই যে আমি বলেছিলাম কনসাইনমেন্ট বা চালানি দ্রব্য, সেটা বিক্রয় হতে যে টাকাটি আসবে তাও কিন্তু একটি সম্পদ, তোমাকে নিতে হবে কারেন্ট অ্যাসেটের মধ্যে। তো তুমি যখন সবগুলো যোগ করবা তুমি পেয়ে যাবা টোটাল অ্যাসেট। দেখো বন্ধুরা আমি এখন নিব লাইবিলিটিস অ্যান্ড স্টক হোল্ডার্স ইকুইটি। এর মধ্যে প্রথমে নিব কারেন্ট লাইবিলিটিস যার মধ্যে রয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, অ্যাক্রুড স্যালারিজ ইত্যাদি, বকেয়া বেতন। কিন্তু একটি মূল বিষয় আছে ট্যাক্স নিয়ে। দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে যদি রেওয়া মিলের মধ্যে থাকে ট্যাক্স পেইড, আমি সেটিকে অন্তর্ভুক্ত করব রিটেইন আর্নিংসে, আমি সেখান থেকে বাদ দিব। কিন্তু বলেছিলাম আমি আরো যে যদি থাকে ট্যাক্স প্রভিশন রেওয়া মিলের মধ্যে, আমি কিন্তু সেটিকে এখানে অন্তর্ভুক্ত করব না। তো সেই যে ট্যাক্স প্রভিশন যা দেয়া আছে রেওয়া মিলের মধ্যে, আমি সেই টাকাটিকে নিব এই ব্যালেন্স শিটের কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে। তো বন্ধুরা আমি আবার বলতেছি, রেওয়া মিলের মধ্যে যে লেখা থাকবে ট্যাক্স প্রভিশন, আমি সেটিকে নিব কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে। আর দেখো বন্ধুরা যদি সমন্বয়তে বলা থাকে আরো যে ট্যাক্সেশন প্রভিশন ইনক্রিজড বা রাইজড আপ, অর্থাৎ যদি ট্যাক্স প্রভিশনকে আরো বৃদ্ধি করতে বলা হয়, তবে যতটুকু টাকা বৃদ্ধি করতে বলা হবে আমি সেটিকে ওখানে যোগ করে দিব। অর্থাৎ আমি লিখলাম এখানে ইনক্রিজড, যতটুকু টাকা সমন্বয়তে বৃদ্ধি করতে বলা হবে সেটি আমি নিব। সাথে যদি রেওয়া মিলের মধ্যে টাকা থাকে ট্যাক্সেশন প্রভিশন, আমি সেটিকেও এখানে নিব। অর্থাৎ মোট ট্যাক্সেশন প্রভিশন আমি সব টাকাটা এখানে নিব, এবং তা থাকবে প্রথমত থাকবে রেওয়া মিলের মধ্যে ট্যাক্সেশন প্রভিশন নামে, আর থাকবে সমন্বয়ের মধ্যে ইনক্রিজড রূপে, আমি দুটি যোগ করে এখানে লিখব। এবার দেখো বন্ধুরা একটি বিষয় আছে লভ্যাংশ বা ডিভিডেন্ড, এটি নিয়ে। সেটি হচ্ছে লভ্যাংশ, যদি রেওয়া মিলের মধ্যে লেখা থাকে ডিভিডেন্ড, তুমি সেটিকে বাদ দিবা রিটেইনড আর্নিংস হতে। কিন্তু ধরো সমন্বয়তে লেখা আছে যে প্রপোজ ডিভিডেন্ড বা ডিভিডেন্ড ডিক্লার্ড টাকা 10%, বা টাকা কোনো অ্যামাউন্ট দেয়া আছে। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি সমন্বয়ের মধ্যে লেখা থাকে প্রপোজড ডিভিডেন্ড বা ডিক্লার্ড ডিভিডেন্ড, কোনো টাকা দেয়া আছে বা দেয়া আছে পার্সেন্টেজ, তো তাহলে তুমি এই যে টাকাটি বা পার্সেন্টেজ তুমি বের করবা, তুমি এই টাকাটিকে একবার বাদ দিবা রিটেইন আর্নিংস হতে, আর একবার তুমি নিবা কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে, কারণ এই টাকাটি কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট করা হয়নি শেয়ার হোল্ডারদের, শুধুমাত্র ধার্য করা হয়েছে বা বলা হয়েছে যে এত পার্সেন্ট বা এত টাকা দেয়া হবে।
তো যেহেতু এটা আমার একটি ব্যয় আর ব্যয়টি এখন পর্যন্ত পেমেন্ট করা হয়নি, সেহেতু এটি ব্যয় বকেয়া, আর ব্যয় বকেয়া হলেই সেটি হয় চলতি দায়। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, যদি থাকে রেওয়া মিলের মধ্যে ডিভিডেন্ড, তবে তুমি শুধুমাত্র বাদ দিবা রিটেইন আর্নিংস হতে। কিন্তু যদি থাকে দেয়া সমন্বয়তে ডিভিডেন্ড ডিক্লার্ড বা ডিভিডেন্ড প্রপোজড বা প্রপোজড ডিভিডেন্ড, তবে তুমি একবার তো বাদ দিবা টাকাটিকে বের করে, অবশ্যই বাদ দিবা রিটেইন আর্নিংস থেকে। সেকেন্ড টাইম তুমি ওটিকে অন্তর্ভুক্ত করবা ডিভিডেন্ড পেয়েবল নামে কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে, ব্যালেন্স শিটে। তো বন্ধুরা দেখো, যদি লভ্যাংশে কোনো প্রকার পার্সেন্টেজ দেয়া থাকে, তবে তোমাকে ওই পার্সেন্টেজ ধার্য করতে হবে পেইড ইন বা কলড আপ ক্যাপিটালের উপর। এখন দেখো বন্ধুরা, এরপর আমি নেব লং টার্ম লাইবিলিটিস। হতে পারে মর্গেজ, লং টার্ম কোনো ঋণ নেওয়া হয়েছে, লোন ইত্যাদি। এবার হচ্ছে মূল পার্ট, স্টক হোল্ডার্স ইকুইটি। এর মধ্যে প্রথমে আসবে পেইড ইন ক্যাপিটাল। যদি প্রশ্নপত্রে লেখা থাকে কলস ইন এরিয়ার, অর্থাৎ কোনো প্রকার এরিয়ার ঘটেছে, তবে তুমি সেই এরিয়ারকে বাদ দিবা পেইড ইন ক্যাপিটাল হতে। তারপর তুমি নিবা রিটেইন আর্নিংস, যা আমি বের করেছিলাম পূর্বের অংশে। এইবার তুমি নিবা রিজার্ভ ফান্ড। দেখো বন্ধুরা, এই যে রিজার্ভ ফান্ড, এই ক্ষেত্রে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যদি প্রশ্নপত্রে কোনো প্রকার রিজার্ভ ফান্ড দেয়া না থাকে, তবে তোমাকে স্ট্যাটারি অর্থাৎ বাধ্যতামূলক বা বিধিবদ্ধভাবে 20% রিজার্ভ ফান্ড ধার্য করতে হবে। আমি আবারও বলতেছি বন্ধুরা, যদি প্রশ্নপত্রে কোনো প্রকার রিজার্ভ ফান্ড দেয়া না থাকে, তবে তোমাকে বিধিবদ্ধভাবে বা স্ট্যাটুটরি ভাবে তোমাকে ধার্য করতে হবে 20% রিজার্ভ ফান্ড। এবং তুমি এটি ধার্য করবা অবশ্যই রিটেইন আর্নিংসের সময়। তুমি সেইখানে প্রথমে নিবা রিটেইন আর্নিংস, তুমি তার সঙ্গে যোগ বা বিয়োগ করবা নেট ইনকাম বা নেট লস। তারপরে তোমার যে টাকাটি আসবে, তুমি সেই টাকার উপরে ধার্য করবা 20% রিজার্ভ ফান্ড। তুমি সেটিকে অবশ্যই ওখান থেকে বাদ দিবা, অর্থাৎ তুমি সেই টাকাটিকে বাদ দিবা রিটেইন আর্নিংস থেকে। আবার তুমি সেই টাকাটিকে এখানেও অন্তর্ভুক্ত করবা রিজার্ভ ফান্ডে। এখন দেখো বন্ধুরা, এইখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে ধরো প্রশ্নপত্রে লেখা আছে জেনারেল রিজার্ভ, তো তুমি সেই টাকাটিকে এইখানে শুধুমাত্র অন্তর্ভুক্ত করবা। কিন্তু যদি প্রশ্নপত্র লেখা আছে জেনারেল রিজার্ভ, পাশাপাশি তোমার সমন্বয় বলা আছে যে এত টাকা জেনারেল রিজার্ভে স্থানান্তর করো বা ট্রান্সফার করো, তো বন্ধুরা এই ক্ষেত্রে তোমাকে রেওয়া মিলে যে টাকাটি দেওয়া আছে তা তোমাকে অবশ্যই এখানে নিতে হবে। পাশাপাশি তোমাকে আরো যোগ করতে হবে যত টাকা তোমাকে নতুন করে স্থানান্তর করতে বলা হচ্ছে, তোমাকে সেই মোট টাকাটিকে এইখানে অন্তর্ভুক্ত করতে হবে। তো বন্ধুরা, এটা হচ্ছে স্ট্যাটুটরি রিজার্ভ ফান্ডের নিয়ম। তো বন্ধুরা, আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, তো বুঝতেই পারতেছো এটা কিন্তু জেনারেল কোনো প্রকার ব্যালেন্স শিট না। তাই আমি এখানে অনেক বিষয় স্কিপ করে গেলাম বাধ্য হয়ে, কারণ এইটুকু স্বল্প সময়ের মধ্যে এত বড় একটি চ্যাপ্টারের ডেফিনেশন, ব্যাখ্যা এবং ফরম্যাট বলা আমার কাছে দুর্বিষহ মনে হচ্ছে। তো বন্ধুরা, এই জন্য সময়ের স্বল্পতার কথা বিবেচনা করে আমি যতটুকু বিষয় না বললেই নয় তা আমি এখানে উপস্থাপন করলাম। তো বন্ধুরা, এরপরে আমাদের ক্লাস নং 2, 3, 4, 5 চারটে ক্লাস চলে আসবে। আমি সেখানে ট্রাই করেছি বিভিন্ন টাইপের অঙ্কের সমাধান করার এই নিয়মে, হয়তো বা বিভিন্ন বইতে বিভিন্নভাবে অঙ্কের সমাধান করেছে, কিন্তু আমি আশা করব যে 80% অঙ্কের সমাধান হয়ে যাবে যদি কেউ এই নিয়মগুলি ফলো করে। বাকি যে আছে 20% তা অবশ্যই আমি বলে দিব যদি তোমরা তেমন রেসপন্স আমাকে দাও। আমরা এখন দেখব যে আমাদের নেক্সট ক্লাস 2, 3, 4, 5 হবে কোন কোন বোর্ডের সমাধান নিয়ে। তো বন্ধুরা, এরপরে আসবে ক্লাস নং 2, যেখানে আমরা করব 2015 সালের বিপার্টের কোশ্চেনের সমাধান, যেখানে আমরা দেখব একটি ইনকাম স্টেটমেন্ট, যেটা হচ্ছে এই অধ্যায়ের অঙ্কের ভিত্তিস্বরূপ। এরপর দেখো বন্ধুরা, এরপর আসবে ক্লাস নং 3, যেখানে আমরা দেখব 2016 সালের সিপার্টের অঙ্কের সমাধান। তো বন্ধুরা,
এরপরে আসবে ক্লাস নং 4, যেখানে আমরা দেখব 2014 সালের সিপাটের অঙ্কের সমাধান, এবং ক্লাস নং 5 আমরা দেখব 2016 সালের সিপাটের অঙ্কের সমাধান। এবার দেখো বন্ধুরা, 2016 সালে 2টি অঙ্ক অর্থাৎ মোট 20 মার্কের অঙ্ক হয়েছিল এই অধ্যায় এর এই অংশ হতে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে এই অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ক্লাস নং 2, 3, 4, 5 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বাই।